প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর, বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ। সরকারের 100 দিনে সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি দৃশ্যমান মনে করেন বিশ্লেষকরা। দৈনন্দিন সমস্যা সমাধান না হলে সংস্কার ব্যর্থ হওয়ার আশঙ্কা। কোনো ইস্যু বাংলাদেশের সাথে সম্পর্কে ঘাটতি তৈরি করবে না, বললেন ভারতীয় হাইকমিশনার। আলোচনার দরজা বন্ধ না করার তাগিদ। বিশ্বের তাপমাত্রা আরও 2 ডিগ্রির বেশি বাড়লে ভয়াবহ বিপর্যয় সতর্কবার্তা। জলবায়ু সম্মেলনের আলোচনায় কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা। এবং জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লা। গুণীজনকে নিয়ে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মিক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছে বিস্তারিত আয়োজনে। অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর। প্রায় 34 মিনিটের ভাষণে তিনি আরও বলেন, গত সরকারের সব অপকর্মের বিচার করা হবে, ভারতের কাছে ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে। মুস্তাফা মল্লিকের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, গত 15 বছরে সব অপকর্মের বিচার করা হবে, শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে ভারতের কাছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম 100 দিন অতিক্রম করলাম। আপনারা জানেন কি কঠিন এক পরিস্থিতিতে আমাদের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট সরকার প্রধান পালিয়ে গেলে দেশ সরকার শূন্য হয় সাময়িকভাবে। পুলিশ প্রশাসন এ সময় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়লে উদ্বেগজনক এক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বৈরশাসন টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। বিপ্লব চলাকালে প্রায় 1,500 ছাত্র শ্রমিক জনতার শহীদী মৃত্যু হয়। এই বিপ্লবে আহত হয়েছে 19,931 জন। প্রতিদিনই তালিকায় আরো নতুন নতুন শহীদের তথ্য যোগ হচ্ছে, যারা স্বৈরাচারের আক্রোশের শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি, তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। প্রধান উপদেষ্টা বলেন, গুমের সঙ্গে যারা জড়িত তারা যতই শক্তিশালী হোক, যে বাহিনীর সদস্যই হোক, তাদের ছাড় দেওয়ার সুযোগ নেই। আমরা গুমের তদন্তে একটা কমিশন গঠন করেছি। কমিশন প্রধান আমাকে জানিয়েছেন, অক্টোবর পর্যন্ত তারা 1600 গুমের তথ্য পেয়েছেন। তাদের ধারণা এই সংখ্যা 3,500 ছাড়িয়ে যাবে। অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন, এই ভেবে যে অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান। কারো সাধ্য নাই আপনাদের গায়ে আবার হাত দেয়। অধ্যাপক ইউনূস স্মরণ করিয়ে দেন, নির্বাচিত সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর সরকারের কাছে গুরুত্বপূর্ণ কাজ। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছি। বিভিন্ন ইস্যুতে তাদের মতামত নিয়ে যাচ্ছি। সকলের ঐক্যমত্যের ভিত্তিতেই আমরা সংস্কার প্রস্তাব চূড়ান্ত করব। নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে।
আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ্য করেছেন, নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন, আপনার মনের কথা তুলে ধরুন। আমার অনুরোধ, সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন। সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না। আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব, তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। প্রধান উপদেষ্টা বলেন, সরকারকে ব্যর্থ ও অকার্যকর করতে এক মহাপরিকল্পনা কার্যকর আছে। এই অপশক্তিকে ব্যর্থ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। দেশের রাজনৈতিক অর্থনৈতিক সুশাসন নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের 100 দিনের সংস্কার প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে শিক্ষা সংস্কার নিয়ে কোনো কমিশন না হওয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা এবং একক কোনো নির্দেশনার পরিবর্তে পাওয়ার ব্রোকারদের প্রভাবকে নেতিবাচক বলছেন তারা। সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যার সমাধান না হলে সব সংস্কার ব্যর্থ হতে পারে বলেও আশঙ্কা তাদের। মাসরুর শাকিলের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের দীর্ঘ 16 বছরের শাসনের অবসানের পর 8ই আগস্ট দেশের দায়িত্ব নেয় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। বহুমুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে নিজেদের প্রথম 100 দিন পার করেছে তারা। এই সময়ে সবচেয়ে আলোচিত বিষয় সংস্কার, পুলিশ সংস্কার, যেটা আমাদের জনগণের প্রত্যয় ছিল। এর সাথে শিক্ষা কমিশন অবশ্যই দরকার। নিত্য পণ্যের দামের কথা বলি, ঊর্ধ্বমুখী দাম, কোনো জিনিসের দাম কিন্তু কমেনি। এর পেছনে কিন্তু একটা সিন্ডিকেট আছে, সেটাও আমাদের ভাবতে হবে। এই সরকার যদি সিন্ডিকেট ভাঙতে না পারে, তাহলে কিন্তু এই সরকারের যে অর্জন, মানে জনগণের যে প্রত্যাশা, সেটা কোনোটাই বাস্তবায়িত হবে না। কিছু কিছু জায়গায় হয়তো মনে হচ্ছে বেশ ভালো কাজ হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় মনে হচ্ছে লেজে গোবরে করে ফেলছে। আমরা দেখতে পাচ্ছি যে সিকিউরিটির বিষয়টা কিন্তু আস্তে আস্তে জোরালোভাবে, শক্তভাবে দমন করা হচ্ছে। পুলিশ পারছে না, আর্মি আসছে। আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে জিনিসটা কন্ট্রোলে আসছে। অর্থনীতিবিদ হিসেবে আমরা বুঝি, আমি জানি ব্যবসায়ীরা অনেক ধরনের কমপ্লেন করছেন বা করছেন। আমি মনে করি যে একটা ফুটো হয়ে যাওয়া অর্থনীতিকে চাঙ্গা করে তোলা সহজ কাজ না, কিন্তু এগেইন সেন্স অফ ডিরেকশন, উনি যেই ডিরেকশনে যাচ্ছেন বা যেদিকে যাচ্ছেন, আমার মনে হয় সেগুলো সবই ঠিক আছে আর কি। গণ অভ্যুত্থানে সরাসরি অংশ নেয়া এই দুই শিক্ষক ইউনূস সরকারের কার্যক্রমে পুরোপুরি সন্তুষ্ট নন। পাওয়ার ব্রোকারদের দ্বারা বিভ্রান্ত না হয়ে স্বচ্ছতার সাথে জনকল্যাণে কাজ করার পরামর্শ দিয়েছেন তারা। জনগণের যে আকাঙ্ক্ষা, যারা মৃত্যুবরণ করেছে, আত্মাহুতি দিয়েছে, তাদের যে প্রত্যাশা, একটা নতুন বাংলাদেশ এবং বৈষম্যহীন সমাজ গঠনের যে প্রত্যয় ছিল, সেই প্রত্যয় থেকে আমরা এখনো কিন্তু অনেক দূরে আছি। যদিও বর্তমান সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে একটি ভগ্নদশা দেশ থেকে একটি সুসংগঠিত দেশ হিসাবে বিশ্বের বুকে দাঁড় করানো যায়। কিছু কিছু চেক অ্যান্ড ব্যালেন্স রাখতে হবে, যাতে আমার জুডিশিয়ারিটা খুবই ইন্ডিপেন্ডেন্ট থাকে, আমার পার্লামেন্ট ইন্ডিপেন্ডেন্ট থাকে, আমার পলিটিক্যাল এবং ইকোনমিক ইনস্টিটিউশনগুলো যাতে একটা আরেকটার উপর জবাবদিহিতা স্ট্রাকচার মেইনটেইন করতে পারে। যাতে এই দুই বিশ্লেষক বলছেন, রাজনৈতিক সংস্কৃতি ও কাঠামোগত পরিবর্তন আনা না গেলে পুরনো দিনের পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা রয়েছে। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাজ্যে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার ফিরিয়ে আনার প্রচেষ্টায় বাংলাদেশকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক মন্ত্রী ক্যাথারিন ওয়েস্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে প্রধান উপদেষ্টাকে ক্যাথারিন বলেন, অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা দিয়েছে যুক্তরাজ্য সরকার। মিয়ানমারের সহিংসতায় জর্জরিত রাখাইন সম্প্রদায়ের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে নিরাপদ অঞ্চল করতে তারা আহ্বান স্মরণ করিয়ে দেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, নিরাপদ অঞ্চল করা হলে তাদের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে আসতে হবে না। যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথারিন ওয়েস্ট আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শীঘ্রই রূপরেখা ঘোষণা করবেন। বর্তমান সরকারের রাজনৈতিক কোনো অভিলাষ নেই জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, দেশে একটি সুস্থ গণতান্ত্রিক ধারায় আনতে চান তারা। রিয়াজ ইসলামের রিপোর্ট।
রোববার সকালে দুদিনের ঢাকা সফরে এসে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিক ওয়েস্ট। বৈঠক শেষে ব্রিটিশ মন্ত্রী বলেন, রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চান তারা। The interim government in Bangladesh has committed to restoring peace and order, ensuring accountability and promoting national reconciliation. And it has the full support of the UK government. I welcome the interim government's determination to build a better democratic future for the people of Bangladesh. শান্তি, শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের দায়বদ্ধতার কথাও মনে করিয়ে দেন তিনি। We want to build the strong partnerships and build on that important building block of the strong ties and also with moving towards that democratic future, from economics and trade to security, migration and climate change. বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী নির্বাচনের প্রস্তুতি সহ গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধার সম্পর্কে জানতে চেয়েছেন। তবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর নিয়ে কোনো আলোচনা হয়নি। পরিষ্কারভাবে বলেছি যে আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই। আমরা আসলেই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও জানান উপদেষ্টা তৌহিদ হোসেন। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বর্তমান সরকারের বেশি দিন ক্ষমতায় থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি কথা বলেন। সরকারের উচিত মাঠ নির্মাণ না করে নির্বাচন ব্যবস্থা সংস্কারের মাধ্যমে দ্রুত নির্বাচন দেয়া। বলেছেন, দেশের রক্ষা কবচ বিএনপি, তাই বিএনপির উপরই আস্থা রাখতে হবে। স্টেডিয়াম বানানোর জন্য আপনার পরিকল্পনা নিয়েন না। আপনারা পরিকল্পনা করেন যে আগামী কিছুদিনের মধ্যে কিছু সংস্কার করে কিভাবে নির্বাচনটা করতে পারেন, কিভাবে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতাটা অর্পণ করতে পারেন। কারণ আপনাদের দীর্ঘদিন ক্ষমতায় থাকার কোনো সুযোগ নাই। এর আগেও যেটা বলছি, ওই ক্ষমতার চেয়ারটা খুব আরামের, কিন্তু আবার খুব দুঃস্বপ্নও কিন্তু সেটার মধ্যে আছে, কষ্টও সেটার মধ্যে আছে। নির্দিষ্ট কোনো ইস্যুর কারণে বাংলাদেশ ভারতের বহুমাত্রিক সম্পর্কে ঘাটতি তৈরি হবে না বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের মধ্যে ঢাকায় এক অনুষ্ঠানে প্রণয় ভার্মা বলেছেন, শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ ভারতের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমন ভারতের অগ্রযাত্রায়ও বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। ক্ষমতার পট পরিবর্তনে বাংলাদেশের যেসব বিষয় নিয়ে তুমুল আলোচনা হচ্ছে তার অন্যতম বাংলাদেশ ভারত সম্পর্ক। সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজের বে অফ বেঙ্গল কনভারসেশনেও দুই দেশের কূটনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে। এই আয়োজনের দ্বিতীয় দিনে অতিথি হয়ে ভারতের হাইকমিশনার বলেন, বাণিজ্য, নিরাপত্তা, সংস্কৃতি সহ নানাভাবে দুই দেশের মানুষের সম্পৃক্ততা ঢাকা নয়াদিল্লির সম্পর্ক আরও এগিয়ে নিবে। Our relations are truly multifaceted and cannot be reduced to a single agenda or a single issue. There are irritants, but they have not restricted the overall forward movement in our relations. As two nations whose progress and prosperity are as interlinked as our geographies and historical roots, the reality of our interdependence and mutual benefit will keep reasserting itself again and again, regardless of changes in the political wind. বে অফ বেঙ্গল কনভারসেশনে ইন্দো প্যাসিফিক অঞ্চলে পুরনো ও উঠতি পরাশক্তিগুলোর তৎপরতা নিয়ে সতর্ক করেন বক্তারা। There is no other power bigger than money. Money speaks. So China's checkbook diplomacy in South Asia has now become very effective. Connecting the two seas has become a major focal points or conflicting points, keeping the geostrategic and geo-economic perspectives into mind. আলোচনায় কারো জন্য দরজা বন্ধ না করে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে দেশগুলোকে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এগিয়ে যাওয়ার তাগিদ এসেছে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।
বিশ্বের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসের বেশি বৃদ্ধি পেলে ভয়াবহ বিপর্যয় অনিবার্য বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের উচ্চ পর্যায়ের আলোচনায় তারা সতর্ক করে বলেন, এতে কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি সংক্রামক ও মানসিক রোগে জর্জরিত হবে মানব সভ্যতা। পরিস্থিতি উন্নয়নে সবুজ প্রকল্পের ন্যায্যতার ভিত্তিতে পর্যাপ্ত বিনিয়োগ ও কার্যকর পদক্ষেপের আহ্বান পরিবেশবাদীদের। আজারবাইজানের বাকু থেকে আলিম আলরাজের রিপোর্ট। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় জীবাশ্ম জ্বালানি বন্ধে জোট তৎপরতার মাঝেও বিশ্বজুড়ে এই খাতে ভর্তুকি বৃদ্ধি পেয়েছে 4 গুণ। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ধ্বংস হয়ে যাবে উষ্ণমণ্ডলীয় প্রবাল প্রাচীর, গলতে শুরু করবে গ্রিনল্যান্ড ও পশ্চিম অ্যান্টার্কটিকার বরফসহ পার্মাফ্রস্ট অঞ্চলগুলো। বৃদ্ধি পাবে ভাইরাস, জীবাণু ও মানসিক রোগের প্রাদুর্ভাব। এমন পরিস্থিতিতে নির্গমন বন্ধের পাশাপাশি উষ্ণায়ন প্রতিরোধে লাগাতার বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করছেন পরিবেশবাদী ব্যক্তি ও সংগঠন। জলবায়ু অভিঘাতে বাংলাদেশের তীব্র শীত, দীর্ঘ খরা ও বন্যা সহ নানা দুর্যোগের চিত্র বিশ্বমঞ্চে তুলে ধরতে নকশি কাঁথার মাধ্যমে দেয়া হয়েছে সংকট ও উত্তরণের বার্তা। They are thinking in profit in the deep, so they don't want to give money to the global south to support the people that is in the territories facing the extreme climate crisis. We work on topics like climate justice, also agroecology and food sovereignty. And in La Via Campesina, we're part of La Via Campesina, which is an international movement. It's the biggest social movement in the world. পরিবেশ বান্ধব প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং জাস্ট ট্রানজিশন সহ জলবায়ু অভিঘাতে সৃষ্ট সংক্রামক ও মানসিক রোগ প্রতিরোধে অর্থায়ন ঘাটতিকে হতাশাব্যঞ্জক বলছেন বিশ্লেষকরা। মূলত নীতিগতভাবে এগ্রি করতে হবে যে যেই $1 ট্রিলিয়ন দরকার সেটা যেন ওরা আনতে পারে, যেই লস এন্ড ড্যামেজ ফান্ডের টাকাটা থাকার কথা সেটা যেন আসে, যে প্রতিশ্রুতিগুলো আগের 2 কপে দিয়েছে বা প্যারিস এগ্রিমেন্টে দিয়েছে সেটা বাস্তবায়ন হওয়াটা আসলে অনেক বেশি দরকার। ওরা বলছে আমরা 100 বিলিয়ন দিয়েছি, আর আমরা বলছি আমরা ওডিএ ওভারসিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট যেটা ছিল একটা দেশকে যে সহায়তা করতে, ওই টাকাটা যদি বাদ দেই তাহলে 20-30 বিলিয়নের ডলার হয়নি। এখানে তো অনেক ধরনের পারপাস আছে। শুধু 2022 সালে বাড়তি তাপজনিত কারণে 68,000 মানুষের মৃত্যুর ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় পরিস্থিতির ভয়াবহতা। এমন বাস্তবতায় দ্রুত কার্যকর পদক্ষেপের আহ্বান পরিবেশবাদীদের। একটি করে 29টা ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স হয়ে গেল বিভিন্ন দেশে। আমরা তো আশায় থাকি যে ভালো কিছু হবে এই ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স থেকে। হাই লেভেল সেগমেন্ট মিটিং এবং অন্যান্য নেগোশিয়েটররা তুলে ধরেন, ফলের বাইরেও নানা অ্যাক্টিভিস্ট তো অনেক কিছু জোরালোভাবে তুলে ধরেন। ক্লাইমেট চেঞ্জের কারণে নানাভাবে দুর্দশায় পড়ছি, এটা কিন্তু একটা নীরব ঘাতক হিসেবে আমাদের ক্ষতি করছে, যেটা আমরা কিন্তু বুঝতে পারছি না এমনি স্বাভাবিকভাবে। এবং ফসিল ফুয়েলের কারণে যে ধরনের কার্বন ইমিশন হচ্ছে এবং নানা ধরনের সমস্যা হচ্ছে সেটাও কিন্তু এখানে অ্যাক্টিভিস্টরা তুলে ধরছেন। তবে খুবই সম্মুখ গতিতে আগাচ্ছে এই ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স প্রতিবার। তো এবারও আমরা আশা করি হয়তো ভালো কিছু হবে, সেটা বোঝা যাবে 22 তারিখের পরে যে এটা কোন পর্যায়ে শেষ হলো। বিশ্বজুড়ে ধীরে ধীরে নবায়নযোগ্য শক্তির বিস্তার ঘটলেও ব্যবহার কমেনি জীবাশ্ম জ্বালানির ব্যবহার। প্রাকৃতিক দুর্যোগে উদ্বেগ ও বিষণ্ণতায় নানা শারীরিক ও মানসিক জটিল রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। পরিস্থিতি উন্নয়নে পরিবেশ বান্ধব বিনিয়োগে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি প্রয়োজন সমন্বিত উদ্যোগ। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজি, চ্যানেল আই। নানা আয়োজনে উদযাপিত হয়েছে উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার ৭২তম জন্মদিন। কোটি কোটি দর্শক শ্রোতানন্দিত এই গানের পাখিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে চ্যানেল আই। বিশেষ এই দিনে কালজয়ী শিল্পীকে নিয়ে চ্যানেল আই পর্দায় ছিল সরাসরি বিশেষ আয়োজনও। লায়লা নওশিনের রিপোর্ট। উপমহাদেশের সঙ্গীত জগতের বিস্ময়কর এক নাম কণ্ঠশিল্পী রুনা লায়লা।
শুধুমাত্র বাংলাদেশেই নয়, বিশ্ব সঙ্গীতাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র তিনি। বিভিন্ন ভাষায় 10,000-এর বেশি গান গেয়ে কোটি কোটি সঙ্গীতপ্রেমী শ্রোতা দর্শককে মুগ্ধ করে চলেছেন 60 বছরের বেশি সময় ধরে। 72 বছরে পা রাখলেন এই গানের পাখি। এখনও অনায়াসে স্টেজ শোতে অংশ নেন রুনা লায়লা। জন্মদিনে চ্যানেল আই প্রাঙ্গণে ফুলেল ভালোবাসা শিখত কালজয়ী এই সঙ্গীতশিল্পী। সঙ্গে ছিল দেশের সঙ্গীতাঙ্গনের আরও এক ঝাঁক তারকা। 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই সঙ্গীতশিল্পী বললেন, শ্রোতাদের অকৃত্রিম ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় অর্জন। যেটা ডিজার্ভ করি তার থেকে অনেক বেশি পেয়েছি, অনেক বেশি পেয়েছি। আমি আল্লাহর হাজার শুকর করি যে আল্লাহ তাআলা এত মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, তারপরে শুভেচ্ছা, দোয়া, আশীর্বাদ পেয়েছি আমি, এগুলো পাচ্ছি, ভবিষ্যতেও পাবো আশা করছি। জন্মদিনে দর্শকদের জন্য এনেছেন নতুন চমক, আসছে নতুন গানও। আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকে থেকে চালু হলো। চ্যানেলের নাম হচ্ছে দ্য রুনা লায়লা। সবাই সাবস্ক্রাইব করবেন। দীর্ঘ 60 বছরের যে জার্নিটা, মিউজিক্যাল জার্নি, এখানে অনেক কিছু এখানে তুলে ধরা হবে। এখানে গান থাকবে, ভিডিওস থাকবে, ইন্টারভিউস থাকবে, এই ধরনের আড্ডা থাকবে। আমি 2টো গান করেছি সাদিক আলীর সুরে, ইয়েতে বাংলাদেশ বিদ্যালয়ের জন্য করেছি। আমি অনেক দিন পরে এখানে গাইলাম, খুব ভালো লাগলো। 1952 সালের 17 নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন রুনা লায়লা। অর্জনের ঝুলিতে যুক্ত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে আজীবন সম্মাননা, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, গোল্ড ডিস্ক অ্যাওয়ার্ড, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। চলচ্চিত্রে অভিনয়, রিয়েলিটি শোর বিচারকের পাশাপাশি মানবতার কল্যাণেও ভূমিকা রেখেছেন রুনা লায়লা। সঙ্গীতাঙ্গনের বিস্ময় রুনা লায়লার জন্মদিনে চ্যানেল আই পরিবারের অকৃত্রিম ভালোবাসা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবারে স্পোর্টস। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, বিসিবি সহ বেশ কয়েকটি ফেডারেশন ঢিমে তালে চলছে। রোববার সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বিসিবি বা ফুফে সহ সব ক্রীড়া ফেডারেশনগুলো জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। আইসিসির যেই ফ্রেমওয়ার্ক আছে তার মধ্যে থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা বিসিবিতে পরিবর্তনটা এনেছি এবং এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে, কারণ অনেক ডিরেক্টররা এখন নেই এবং কিভাবে নতুন ডিরেক্টর বা আমরা যেই বিসিবির গঠনতন্ত্র আছে তার ভিত্তিতে নতুন ডিরেক্টরদেরকে আমাদের নিতে হবে এবং সেটা নেওয়ার ক্ষেত্রেও কিছু চ্যালেঞ্জ আছে। যেমন আমাদের ক্রীড়া সংস্থাগুলো এখনও পুনর্গঠন হয়নি, পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে, আপনারা জেনেছেন। সেগুলো পুনর্গঠন হলে তার মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়েই আরও নতুন ডিরেক্টর ইনক্লুশন হবে। তারপরে বিসিবির ডিপার্টমেন্টগুলো ডিস্ট্রিবিউট করার ব্যাপার আছে এবং সেগুলো ডিস্ট্রিবিউট করার মাধ্যমে বিসিবির কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আমি মনে করি। ফেডারেশনের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যে বলেছি যে প্রতি বছর তাদেরকে একটা প্রোগ্রেস রিপোর্ট, তারা কী কী কাজ করেছেন এবং অডিট রিপোর্টটা আমাদের জাতীয় ক্রীড়া পরিষদে যেন সাবমিট করে। আইপিএলের নিলাম নিয়ে ভাবছেন না বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। আগামী 24 ও 25 নভেম্বর আইপিএলের মেগা নিলাম হবে সৌদি আরবের জেদ্দায়। নিলামে দল নিয়ে পাওয়া ভীতি নিয়ে অতি আশাবাদী না হলেও সুযোগ পেলে আইপিএলে ভালো করার আত্মবিশ্বাস আছে রিশাদের। বিপিএলের ড্রাফট নিয়েও চিন্তা করি না, যে নর্মাল থাকার চেষ্টা করি, যে কিছু একটা তো সব কিছু আল্লাহর হাতে, তো দেখা যাক কি হয়। না অবশ্য আমি আমার উপর কনফিডেন্ট আছি, তো ভালো দিন খারাপ দিন যে কেউ যখন তখন যাইতে পারে, তো আমি এত কিছু নিয়ে আশা করতেছি না। তো সেই দিনটা দেখা যাবে যখন আমার এই সিচুয়েশনটা আসবে। এরকম স্পেসিফিক কোনো টিম করি নাই। এখন মনে করি আমি মনে মনে ভাবলাম চেন্নাই, আমার এখন হলো অন্য টিম, তাহলে তো আমার মনটা খারাপ হয়। তো আমি কোনো কিছু নিয়ে আশা করি। মানে তো অনেক কিছু হয়, তো চেষ্টা করবো যে ভালো খেলে তো অবশ্যই এক জায়গায় ভালো খেলে 2-4 জায়গায় অপরচুনিটি বাড়বে, তো আমিও চেষ্টা করবো। চট্টগ্রাম ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠল। দৈনিক প্রথম আলোর আয়োজনে ও ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় এমএজে স্টেডিয়ামে 42টি দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উপস্থিত ছিলেন জাতীয় নারী ফুটবল দলের ফরওয়ার্ড ও সদ্য সাবজয়ী নারী ফুটবল দলের সদস্য কৃষ্ণা রানী সরকার ও ঋতুপর্ণা চাকমা। ছিলেন পৃষ্ঠপোষক ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানি ও পরিচালক আলী ইস্পাহানি, বিপণন ব্যবস্থাপক ওমর হান্নান এবং দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। অতিথি তালিকায় ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, জাতীয় দলের সাবেক ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি, সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম সহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র। উদ্বোধনী ম্যাচে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ৩-০ গোলে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়কে হারিয়ে শুভ সূচনা করে। বিশ্ববিদ্যালয় আপনারা জানেন যে এইসব জায়গায় যদি খেলাধুলা না হয় তাহলে তো একটা সামাজিক অবক্ষয় হয়। তো সেই সামাজিক অবক্ষয় যাতে না হয়, ছাত্ররা যাতে লেখাপড়া এবং খেলাধুলার মধ্যে এই বেসিক জিনিসটার মধ্যেই থাকে, সেটার জন্যই করছি এবং এই উদ্দেশ্যেই আসলে আমরা এটা করে যাব। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিবাদের ভয়াল থাবায় যখন ছাত্র আন্দোলন প্রায় থমকে যায়, ঠিক সেই মুহূর্তে জাতির কাণ্ডারি ভূমিকায় আন্দোলনকে ছাত্র জনতার আন্দোলনের রূপ দিয়েছিলেন তারেক রহমান। রোববার নাটোরের বনপাড়া বাইপাস মোড়ে বড়াইগ্রাম উপজেলা, বড়াইগ্রাম ও বনপাড়া পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়াজির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ। বড়াইগ্রাম পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র ইসহাক আলী ও মনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন সহ অন্যরা। আপনারা ভোট কেন্দ্রে নির্ভয় ভোট দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমি আমার বিএনপির নেতা কর্মীদের কাছে আমার অনুরোধ, প্রিয় ভাইয়ের আমার, আপনারা যদি মনে করেন বিএনপি ক্ষমতায় চলে গেছে, এটা কিন্তু স্বপ্ন, এটা কেউ চিন্তা করবেন না। আমরা ক্ষমতায় চলে গিয়েছি, আমরা মাত্র শেখ হাসিনার পতন ঘটিয়ে। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। কমিউনিটি পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং গর্ভবতী মায়েদের গর্ভকালীন সেবা গ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি 2 দিনের গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইনের আয়োজন করে। সকালে বরিশালের উজিরপুর উপজেলার নওবাড়ি ইউনিয়নের গুঠিয়া বন্দর বাজারে মুবিন ফার্মেসিতে আয়োজিত ক্যাম্পেইন কার্যক্রমে উদ্বোধন করেন এসএমসি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন খান। এই সেবা নিতে গ্রামের অনেক গর্ভবতী মা অংশ নেন। 120টি উপজেলা কমিউনিটি মোবিলাইজেশন কর্মসূচির মাধ্যমে এই ক্যাম্পেইন করেছে এসএমসি। এএনসি সার্ভিস অর্থাৎ প্রসবপূর্ব সেবা গত 4 বছরে বাংলাদেশে কমে গেছে। এটা অত্যন্ত দুশ্চিন্তার বিষয়। আমরা চাচ্ছি এই ক্যাম্পেইনের মাধ্যমে যাতে সমস্ত প্রেগন্যান্ট মাদের মধ্যে তাদের অ্যাওয়ারনেস গ্রো করে এবং তারা এই সেবাটা নেয়। শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা, সমস্যা সমাধান এবং সৃজনশীল চিন্তাশক্তি বিকাশের সহায়ক প্রতিযোগিতা হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াড এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। রাজধানীতে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে 3 লাখ টাকা বৃত্তি তুলে দেওয়া হয়। আয়োজনে সারা দেশ থেকে 22,000-এরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। আয়োজকরা বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা প্রচলিত শিক্ষার গণ্ডি পেরিয়ে ব্যবহারিক জ্ঞান বাড়ানোর সুযোগ পেয়েছে। অনুষ্ঠানে ইউনিলিভার কনজিউমার কেয়ারের মার্কেটিং ডিরেক্টর চৌধুরী হাসান মাঝার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে আবারও কারফিউ জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। রাজ্যটিতে 6 জনের মরদেহ উদ্ধারের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ার এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গত সপ্তাহে জিরিবাম জেলায় মণিপুর পুলিশ ও কুকি বিদ্রোহীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। শুক্রবার জিরিবামের একটি নদী থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। অন্য 3 জনের মরদেহ পাওয়া যায় শনিবার। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের বাড়ির সামনে শনিবার রাতে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। দরজা ভেঙে তারা বাড়িতে ঢোকার চেষ্টা করেন।
পরে রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, উপভোক্তা বিষয়ক মন্ত্রী এবং 3 বিধায়কের বাড়িতেও হামলা চালায় তারা। হামলাকারীদের দাবি 24 ঘন্টার মধ্যে খুনের অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে রাজ্য সরকার। মণিপুরের রাজধানী ইম্ফল থেকে পশ্চিম, ইম্ফল পূর্ব, বিষ্ণুপুর ও চূড়াচাঁদপুর সহ মোট 7 জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। জিরিবাম জেলা থেকে একই পরিবারের 3 নারী ও 3 শিশুকে অপহরণের অভিযোগ উঠেছিল কুকিদের বিরুদ্ধে। অপহৃত 6 জনই ছিলেন মেইতেই সম্প্রদায়ের। পরে 3 শিশু সহ 6 জনেরই মরদেহ উদ্ধার করে পুলিশ। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে জনপ্রিয় সব মঞ্চনাটক। এরই ধারাবাহিকতায় আইস্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে মঞ্চনাটক আষাঢ়স্য প্রথম দিবসে। মোহন রাকেশের রচনায় নাটকটি পরিচালনা করেছেন অলোক বোস। নাটকটি পরিবেশন করেছেন নাট্যদল থিয়েটার ফ্যাক্টরি। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শকরা। এবারে কৃষি সংবাদ। নানা প্রতিকূলতা কাটিয়ে গাইবান্ধায় শুরু হয়েছে আলু চাষ। বীজ, সার সহ সকল উপকরণের দাম বাড়ায় আলুর উৎপাদন ব্যয়ও বেড়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন কৃষক। এবারে প্রকৃতি সংবাদ। জলবায়ু অভিঘাত মোকাবেলা ও ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধে দেশব্যাপী সবুজ বেষ্টনী করার অংশ হিসেবে ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে বিতরণ করা হয় বিলুপ্তপ্রায় ও বিরল প্রজাতি বিভিন্ন গাছের চারা ও বীজ। সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা 35-এর দাবিতে সরকারকে 1 সপ্তাহের আলটিমেটাম দিয়েছে চাকুরি প্রত্যাশীরা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণে জরুরি সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা বলেন তাদের সঙ্গে প্রশাসন করা হচ্ছে। সংবাদ সম্মেলনে আগামী 7 দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে 24শে নভেম্বর শাহবাগে মহাসমাবেশ করবে আন্দোলনকারীরা। গোটা বাংলাদেশে আমাদের যত 64টা ডিস্ট্রিক্টের কমিটি আছে, বিভাগীয় কমিটি আছে, সবার সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি 24 তারিখে বেলা 11টার সময় শাহবাগে আমরা এই চাকরিতে প্রবেশের বয়সীমা ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করার জন্য প্রোগ্রাম করব। আগামী 2 বছরে দেশের অর্থনীতিতে 3 ধরনের ঝুঁকি থাকবে বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। ঝুঁকিগুলো হলো মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক মন্দা এবং দারিদ্র্য বৈষম্য। মহাখালী ব্র্যাক সেন্টারে বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ সংস্কার বিষয়ে সিপিডি আয়োজিত সংলাপে প্রবন্ধ উপস্থাপন করে এই তথ্য দেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। সংলাপে প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত অধ্যাপক লুৎফে সিদ্দিকী প্রধান অতিথির বক্তৃতা করেন। সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ফিকি সভাপতি জাভেদ আক্তার, এবিসিসিআই সাবেক সভাপতি আব্দুল আল মিন্টু সহ অন্যরা। দুর্বৃত্তায়িত রাজনীতি থেকে what do we expected? Nothing more than what happened already, because this criminalized politics has created their own self-interested group in every sector, whether be it in power, be it in banking, be it in energy, in every sector. These political criminals has created a self-interested group for their own benefit. এয়ারক্রাফটের ভিতরে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হলে প্রবাসী যাত্রীদের জন্য নির্মিত হেল্প ডেস্ক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, যেসব এয়ারক্রাফটের ভেতরে স্বর্ণ পাওয়া যাবে এর দায়িত্ব তাদেরই নিতে হবে।
চোরাচালান বন্ধে ব্যাগেজ রুলের নীতিমালা পরিবর্তন আনা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রবাসী যাত্রীরা বিমানবন্দরে কাস্টমসে যাতে কোনো হয়রানি বা ভোগান্তির শিকার না হন এজন্য বিমানবন্দরে এই হেল্প ডেস্ক নির্মাণ করা হয়েছে। এ সময়ে জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা কাস্টমস হাউস ও বিমানবন্দরের নির্বাহী পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানী শুক্রাবাদে নিউ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, প্রধান শিক্ষক আ.স.ম. ফিরোজ দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে অবৈধ উপায়ে শিক্ষক নিয়োগ দেন। সেই সঙ্গে সীমাহীন আর্থিক দুর্নীতিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আ.স.ম. ফিরোজ 2015 সাল থেকে স্কুলটিতে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। 2024-25 শিক্ষা কার্যক্রম থেকে 7 কলেজের ভর্তি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে বলা হয়, 7 কলেজের শিক্ষার্থীদের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং নিম্নমুখী হচ্ছে। তারা বলেন, ইতিমধ্যেই শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে উপাচার্যের কাছে তাদের দাবি জানানো হয়েছে। দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দেন তারা। এ সময় অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 43,000 শিক্ষার্থী, এই 43,000 শিক্ষার্থীদের ন্যায্য অধিকার এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ প্রমাণিত। তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন 7 কলেজের প্রায় 2,67,000 শিক্ষার্থীদের দায়িত্বভার গ্রহণ করেছেন, যার ফলে প্রতিনিয়ত আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছি। অবাধে ব্যবহারের কারণে অচিরে 1-2টি অ্যান্টিবায়োটিক ওষুধ প্রতিরোধী হয়ে উঠবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। রাজধানী মহাখালীতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IDCR এর উদ্যোগে অনুষ্ঠানে এই সতর্কতা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। 18 থেকে 24 নভেম্বর বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়ালস রেজিলিয়েন্স সপ্তাহ উপলক্ষে অ্যান্টিমাইক্রোবিয়াল সার্ভিসেস সার্ভেলেন্স তথ্য উপস্থাপন করে IEDCR। এ সময় IEDCR এর পরিচালক অধ্যাপক ডাক্তার তাহমিনা শিরিন, ঢাকায় নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডাক্তার আহমেদ জামশেদ মোহাম্মদ, USCDCর পরিচালক ডাক্তার নেইলি কেডোস ড্যানিয়েল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আলোচনায় IEDCR এর সিনিয়র সায়েন্টিস্ট অধ্যাপক ডাক্তার জাকির হোসেন হাবিব ছাড়াও অন্যরা একাধিক প্রবন্ধ উপস্থাপন করেন। দেশে প্রতিদিন প্রায় 14 জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে। ওয়ার্ল্ড ডে অফ রিমেম্বারেন্স ফর রোড ট্রাফিক ভিকটিম উপলক্ষে আয়োজিত সেমিনারে কথা জানানো হয়। প্রাণহানি রোধে বর্তমান সংস্কার ভাবনার আলোকে সড়ক নিরাপত্তা আইনের প্রণয়নের কথা বলেন বক্তারা। BRT এর চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আওয়াল রেজভী। সভায় বক্তারা বলেন, জাতিসংঘ নির্ধারিত নিরাপত্তা কৌশল অনুসরণ করে সড়কে মৃত্যু কমানো সম্ভব। অ্যাডর্নিস গ্রুপের আয়োজনে গোদরেজ প্রফেশনালের প্রোডাক্ট লঞ্চ ও হেয়ার কালার ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রাজধানী গুলশানে একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অ্যাডর্নিস গ্রুপের চেয়ারম্যান আনসার এফ রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অ্যাডর্নিস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও CEO মামুনুল করিম, গোদরেজ প্রফেশনালের এরিয়া ম্যানেজার রাজীব, ট্রেনার নিশা শর্মা সহ পার্লার মালিক ও বিউটিশিয়ানরা উপস্থিত ছিলেন। গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র কাউন্সিলরদের অপসারণের পর জরুরি সেবা নিতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বাসিন্দাদের। প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, বিশাল জনসংখ্যার বিপরীতে বাড়তি দায়িত্ব পালনে হিমশিম খাচ্ছেন তারা। মাসুম পারভেজের ভিডিও, ফজলুল হক মোড়লের তথ্য নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট।
সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে আয়তনে দেশের সবচেয়ে বড় গাজীপুর সিটি কর্পোরেশনের বাসিন্দাদের। কোথাও দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের ব্যস্ততার অজুহাত, কোথাও অনিয়মিত। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের সব সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধিদের অপসারণ করে অন্তর্বর্তীকালীন সরকার। স্থানীয়রা বলছেন, এরপর থেকেই নাগরিক সেবায় ভোগান্তি বেড়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন, সংশোধন, ওয়ারিশান সার্টিফিকেট সহ জরুরি সেবা পেতে ছোটাছুটি করতে হচ্ছে নগরবাসীকে। 15 দিন ধরে অফিসে আসতেছে একটা ওয়ারিশ সার্টিফিকেট নেওয়ার জন্য, কিন্তু কাউন্সিলরের অফিসে তালা মারা, সচিবও থাকে না, খুব অসুবিধায় আছি। সচিব বলতেছে প্রশাসন নাই, আমরা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসলে ওনারা আমরা পাইতেছি না। সরকারি কর্মকর্তা সরকার থেকে অর্পিত দায়িত্ব রয়েছে, যেগুলো পালনের পাশাপাশি উনি জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন করা ওনার পক্ষে একেবারে অসম্ভব। অপসারিত জনপ্রতিনিধিদের দাবি, প্রশাসনের কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারায় দুর্ভোগ বাড়ছে। সরকারের যে কোনো উন্নয়নের প্রথম অংশীদারি হলো এই স্থানীয় সরকার প্রতিনিধি। তো আমরা চাই এই সরকারকে সাহায্য করার জন্য। আমরা জনপ্রতিনিধিরা এই সরকারের কাছে আবেদন করব যে আমরা আপনাদের নির্দেশ মতো এবং আপনাদের হয়ে আমরা কাজটা করব, আপনাদের সরকারের সাথে আমরা সহযোগিতা করতে চাই। সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে 3 থেকে 4 গুণ বেশি কাজ করতে হচ্ছে তাদের, যার প্রভাব পড়ছে সেবায়। নাগরিক সার্টিফিকেট, বার্থ রেজিস্ট্রেশন, এগুলো আগে যেমন কাউন্সিলর সাহেবরা প্রত্যন দিলেই আমরা করে দিতাম, আর এখন আমাদের যাচাই বাছাই করেই করতে হচ্ছে। 329.53 বর্গ কিলোমিটার আয়তনের এই নগরীতে প্রায় 25 লাখ জনসংখ্যার পরিসংখ্যান থাকলেও বাস করছেন কয়েক গুণ বেশি। রাজীব আহমেদ, চ্যানেল আই। চীনা ভাষা শিক্ষা আগ্রহ বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের। উদ্যোক্তা হওয়া বাংলাদেশে চীনা প্রতিষ্ঠানে চাকরি কিংবা বৃত্তি নিয়ে লেখাপড়া করার জন্য তৈরি হয়েছে এমন আগ্রহ। বাংলাদেশে চীনা ভাষা শিক্ষা প্রতিষ্ঠান বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টার বলছে, যে কোনো সময়ের চেয়ে এখন চীনা ভাষা শিক্ষার পরীক্ষার বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছেন। মোস্তফা মল্লিকার রিপোর্ট। মিরপুরে চীনা ভাষা শিক্ষা প্রতিষ্ঠান বেল্ট অ্যান্ড চাইনিজ সেন্টার। এখানে বিদেশি শিক্ষার্থীদের নেওয়া হয় চীনা ভাষায় দক্ষতার জন্য একমাত্র মূল্যায়ন পরীক্ষা HSK। অনলাইন মাধ্যমে দেশে এটি একমাত্র প্রতিষ্ঠান। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষা লিখিত মাধ্যমে গ্রহণ করা হয়। পরীক্ষা ছাড়াও নিয়মিত বিভিন্ন কোর্স করানো হয় এই সেন্টারে। Short course, long course, online course, offline course, basic. And now a lot of students want to go China. ভালো স্কলারশিপ আছে এবং চাইনিজ এডুকেশন ভালো কোয়ালিটি। বিগত বছরগুলোর থেকে এখন চাইনা শিক্ষার্থী প্রচুর পরিমাণে বেড়েছে। আগ্রহ দিন দিন বাড়ছে এবং এর পরিধিও দিন দিন বাড়ছে। বাংলাদেশে বাজারের বড় একটি অংশ দখল করে আছে চীনের পণ্য এবং দিন দিন বাড়ছে এর পরিধি, বাড়ছে চীন সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানের সংখ্যা। একই সঙ্গে চীনেও বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের বিনিয়োগ। এর সঙ্গে উচ্চশিক্ষা নিতে চীনে যাচ্ছে বাংলাদেশি শিক্ষার্থীরা। অনেক বেশি চাহিদা, জি অনেক বেশি, কারণ চায়নাতে এত বেশি ফ্যাসিলিটি এভরি স্টুডেন্টদের জন্য, ওইখানকে আপনার স্কলারশিপটা অনেক বেশি। একাডেমিকভাবে HSK4 পাস করা একটা বাধ্যতামূলক আছে, যে সার্টিফিকেট পাইতে হলে HSK4 পাস করতে হবে। বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টার জানিয়েছে, বৃত্তি নিয়ে চীনে পড়াশোনা করার ব্যাপক সুযোগ রয়েছে। ফেব্রুয়ারি মার্চ হচ্ছে চীনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কলারশিপ পাওয়ার মৌসুম। একটা সময় ছিল যখন বাংলাদেশি শিক্ষার্থীদের বিদেশি ভাষা শেখার মানেই হচ্ছে ইংরেজি। তবে দিন দিন সময় বদলেছে। একসময় ফ্রেঞ্চ কিংবা স্প্যানিশ ভাষার প্রতিও শিক্ষার্থীদের কিছুটা আগ্রহ ছিল। তবে এখন ইংরেজি, ফ্রেঞ্চ কিংবা অন্যান্য ভাষার সঙ্গে যে ভাষা শিখতে শিক্ষার্থীরা বেশি আগ্রহী হচ্ছে সেটি হচ্ছে চীনা ভাষা। শিক্ষার্থীরা বলছেন, এই ভাষা শেখার মাধ্যমে তারা তাদের জীবনটাকে বদলে দেওয়ার একটি স্বপ্ন দেখছেন। ঢাকার মিরপুরের একটি চাইনিজ সেন্টার থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো আরও একবার জানাচ্ছি। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর, বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ।
সরকারের 100 দিনের সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি দৃশ্যমান মনে করেন বিশ্লেষকরা। দৈনন্দিন সমস্যা সমাধান না হলে সংস্কার ব্যর্থ হওয়ার আশঙ্কা। কোনো ইস্যু বাংলাদেশের সাথে সম্পর্ক ঘাটতি তৈরি করবে না বললেন ভারতীয় হাইকমিশনার। আলোচনার দরজা বন্ধ না করার তাগিদ। বিশ্বের তাপমাত্রা আরও 2 ডিগ্রি বেশি বাড়লে ভয়াবহ বিপর্যয় সতর্ক বার্তা। জলবায়ু সম্মেলনের আলোচনায় কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা। এবং জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লা গুণীজনকে নিয়ে চ্যানেলের বিশেষ আয়োজন। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।